রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে। মন্তব্য তারেক রহমানের। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এনসিপির সমাবেশে হুঁশিয়ারি, সরকার কোনো পদক্ষেপ না নেয় নাহিদের ক্ষোভ। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। 2 কৃষককে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় 2 জনকে ছেড়ে দিয়েছে বিজিবি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকলেও সরকার সংস্কারে কেন সময়ক্ষেপণ করছে তা নিয়ে জনমনে প্রশ্ন বেড়েই চলেছে। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে তা ঝুঁকিতে ফেলবে গণতন্ত্রকে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। আহমেদ সরোরের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে এবি আমার বাংলাদেশ পার্টি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর কমপক্ষে 25টি নতুন দল রাজনীতির মাঠে এসেছে, তাদের স্বাগত জানাই। গণতান্ত্রিক আদর্শের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের স্বার্থে প্রত্যেকটি দলের অবস্থান উদ্দেশ্য এক ও অভিন্ন। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে, তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। পলাতক স্বৈরাচার আবার মাথাচাড়া দেবার চেষ্টা করছে জানিয়ে তারেক রহমান বলেন, এই দলটিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় জনগণ। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তারেক রহমান বলেন, দিল্লির তাবেদার হওয়ার জন্য এই দেশ পিণ্ডি ত্যাগ করেনি। যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের ক্ষমতায়নের জন্যই বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি, সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বলেও জানান তারেক রহমান। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
সংস্কার ও নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের পক্ষের কয়েকটি দলের নেতারা। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনাও করেন কেউ কেউ। আর মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পরিষ্কার করে ঝেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন, কখন কীভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা ঐক্যমতের জায়গাটা কীভাবে তৈরি করব। আর নির্বাচনের প্রশ্ন, একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার একটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার, আমাদের সমর্থিত সরকার হাসনাত কায়ুমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ বিমানেই ফিরবেন তিনি। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট নেওয়ার প্রস্তাব দিলেও সিলেটের যাত্রীদের বিড়ম্বনা হবে বিবেচনায় তা নিষেধ করেন খালেদা জিয়া। আহমেদ সরওয়ারের আরেকটি রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় নেওয়া হয় তাকে। এরপর ছেলের বাসায় তার চিকিৎসা চলে। লন্ডনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২ পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব জানান, ৪ মে রওনা হয়ে ৫ মে সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। আপনার কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম, সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস। সেই জন্যে ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায়, তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। ৪ তারিখে উনি রওনা হলে উনি ৫ তারিখে ১১টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার ২ বৌমা আসবেন আর। এদিকে বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট ঢাকা রুটে যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া ফিরছেন তার অসুবিধা বিবেচনায় বিমান কর্তৃপক্ষ লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু বিষয়টি জানতে পেরে সহযাত্রীদের বিড়ম্বনা বিবেচনায় তা নিষেধ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেসিং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক খুদে বার্তায় জানান, রুট পরিবর্তনের কথা তাঁকে জানানো হলে নিজের সুবিধা বিবেচনা না করে সহযাত্রীদের কথা চিন্তা করে বাংলাদেশ বিমানকে নিয়মিত রুট বহাল রাখতে বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে ঢাকায় অবস্থানকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পাড়ায় মহল্লায় জনতার আদালত করে আওয়ামী লীগের বিচার করা হবে, সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। রাজধানীর বিভিন্ন জোন ও আশেপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না।
আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে পাড়ায় মহল্লায় জনতার আদালত গড়ে তোলা হবে। এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিশ্চিত করা এনসিপির অন্যতম রাজনৈতিক লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি সময় বলে দেবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতাকা বৈঠকের পর দিনাজপুরের ধর্মজৈন সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে 2 ভারতীয়কেও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে সকালে দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তের 9 ও 10 নম্বর পিলারের কাছে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামে ওই 2 কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনার প্রতিবাদে 2 ভারতীয় কৃষককে ধরে এনে ইউপি সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এই বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। 9 ঘণ্টা পরে বাংলাদেশি 2 কৃষককে ফেরত দেওয়া হয়। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্ত থেকে 2 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি আহত হয়েছে। আহত রিয়াজ জানান, বৃহস্পতিবার রাতে নিজ জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। হজের ভিসা জটিলতা কাটছেই না। 14,000-এরও বেশি হজ গমন ইচ্ছুকদের ভিসা হয়নি এখনো। প্রায় প্রতিটি ফ্লাইটে বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা না হওয়ার কারণে যেসব হজ যাত্রী যেতে পারেননি, পরবর্তীতে টিকিট রি-ইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না। চতুর্থ দিন শেষে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন। রিপোর্ট ফরুক বাবুর। চাকরি জীবনের শেষ পুঁজি জমি বিক্রি করেও অনেকেই যাচ্ছেন হজ পালনে। মুসলমানদের পবিত্র নগরী মক্কা মদিনামুখী কয়েক লাখ হজ যাত্রী, তাই তাদের উচ্ছ্বাসের কমতি নেই। বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা স্বস্তি নিয়েই যাচ্ছেন হজের উদ্দেশ্যে। ভালোভাবে আমি আসছি এবং ভালোভাবে যাচ্ছি। এখানে হজ ক্যাম্পে অবস্থান করতেছি, কোনো পেরেশানি হয়নি। এবার হজ ব্যবস্থাটা খুবই সুন্দর হয়েছে, আমরা খুবই প্লিজড। এই স্বস্তির মাঝেও দেখা দিয়েছে নানা জটিলতা। টাকা পরিশোধ করার পরেও টিকিট সংগ্রহ থেকে শুরু করে ভিসা মিলছে না অনেকের। হাজি ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও রয়েছে ক্ষোভ। সমস্যার মধ্যে যেটা ফিল করলাম, সেখানে 3টে বিমানের কাজ কাম একটা লাইনে হচ্ছে। এখানে হাজি সাহেবদের বসার সেই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। পুরুষ মহিলা মিলে সকলে এক জায়গায় লাইনে দাঁড়ায় 3টা বিমানের লাইন একসঙ্গে করাতে মানুষ ভোগান্তির মধ্যে, বিশেষ করে হাজি সাহেবরা ভোগান্তির মধ্যে। আমরা হাজি ক্যাম্পে আসছি, এখন পর্যন্ত টিকিট হাতে পাইনি। ভিসা টিকিট পাইনি, আমরা এই কার্ডটা পাইছি আর পাসপোর্ট পেয়েছি, আর পাইনি। আর মোয়াল্লেমেরা খোঁজ করতেছি, মোয়াল্লেমের এখন তো ফোনে পাইতেছি। হজ যাত্রায় চতুর্থ দিনে এখনো ভিসা পাননি 14,349 জন। জটিলতায় আটকে আছে 13 জনের মক্কা যাত্রা। হজ অফিস দোষ চাপাচ্ছে সৌদি সরকারের ওপর। প্রায় 8,000 আবেদন রয়েছে, যেগুলো নিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেগুলো আবেদন করা হয়েছে, বাট এটা এখনো আন্ডার প্রসেসে যায়নি। আবার কিছু আবেদন রয়েছে, এটাও প্রায় 6,000-এর মতো, যেটা আন্ডার প্রসেসিংয়ে আছে, যেগুলো নিশ্চয়ই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। দ্রুত এসব সমস্যার সমাধান চাইছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এজেন্সিগুলো বলছে, যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না।
নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে সৌদি সরকার বিষয়গুলো ইস্যু করছেন, সেখানে ওদের সার্ভার জটিলতার কারণে কিছু কিছু বিষয় সমস্যা হচ্ছে এবং এগুলো সমাধানও শুরু হয়ে গেছে। আমরা আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হবে। আর ফ্লাইট নিয়েও আপনি যে প্রশ্নটি করলেন সেটি মূলত এই ডেটের ফ্লাইটের সিট আমাদের যথেষ্ট চাহিদা ছিল এজেন্সিগুলোর। আমরা এয়ারলাইন্সের সাথে কথা বলেছি, এয়ারলাইন্সগুলো বলেছে এই সমস্ত তারিখ থেকে তাদের কোনো সিট নেই, সকল সিট ফিল আপ। এখন এখানে কেন খালি দেখাচ্ছে সেটি আমাদের জানা নেই, এয়ারলাইন্সগুলো থেকেও আমাদের হাতকে অবহিত করা হয় নাই। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিম্নমুখী হলেও পুরনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। বেড়েছে সবজি আর মুরগির দামও। আলু টমেটো ছাড়া 50 টাকার নিচে মিলছেই না কোনো সবজি। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। বাজার ঘুরে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। নিত্যপণ্যের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে। রোজার পর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম। নতুন চাল প্রবেশ করায় বাজারে চালের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও তা বাড়তে শুরু করেছে। নতুন মিনিকেট 70 থেকে 78 টাকায় বিক্রি হলেও পুরনো মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকা কেজিতে। অনেকটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে, যেমন এক একটা কোম্পানির এক একটা মানে গুণমান আছে। যেমন আপনার ওই যে নাহিদের নাজিরটা, এটা অত্যাধিক দাম বেশি, এটা এখন 96 থেকে 98 টাকা করে বিক্রি করতে হয়। এর আগের মাসে 2000 বা 1950 টাকা ছিল, এখানে হয়তো 50 টাকা 100 টাকা আবার বাড়ছে। চালের বাজার যখন অ্যাভেলেবেল হবে, আমদানি যখন অ্যাভেলেবেল হবে, তবে আরও ভালো কমার সম্ভাবনা আছে। সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, সোনালী 280 টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নদীর মাছ বেশি দামে বিক্রি হলেও মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল বলে জানান ভোক্তারা। বেলে মাছ কেজি 1200 টাকা, এই যে নদীর বোয়াল মাছ 1000 টাকা কেজি, এই যে নদীর চেউয়া মাছ, কারণ আমাদের হলো নদীর মাছ দাম বেশি। ট্যাংরা মাছ এটা 800 বা 700 600 এরকমই। আমি ট্যাংরা মাছ নিলাম আর কি, মোটামুটি ঠিকই আছে আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। হাতে গোনা 2-1টি ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটো কিনলাম একটু বেশি, তারপর গাজর কিনলাম একটু বেশি দামে। রোজার মধ্যেও আমরা পেঁয়াজ কিনছি 40 টাকা 35-40 টাকা, এখন পেঁয়াজ 60 টাকা 65 টাকায় কিনতে হয়। কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজেরও দাম বেশি, সয়াবিন তেলেরও দাম বেশি। এটা গত 15 দিন আগে থেকে দাম বেশি। 50 বা 50-এর নিচে দুইটা আইটেম আছে, যেরকম আপনার হলো টমেটো 40 টাকা, আর হচ্ছে আপনার হলো আম আছে 50 টাকা কেজি। আর বাদ বাকি আইটেমগুলো মানে আপনার হলো 100-এর নিচে আর হলো 50-এর উপরে। নিত্যপণ্যের বাজার আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত বছরগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধান হয়নি। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় 90 লাখ টাকা ব্যয়ে নাজির খাল ও কালিরছড়া খাল খননের উদ্যোগ নিয়েছে নগর বিএনপি। সকালে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। নির্বাচিত না হলে জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি, যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না, যেটা বিগত দিনে ছিল না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের অসহায় মানুষ চিকিৎসা সেবা পাবে। নাটোরের হযরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ চত্বরে গামা স্মৃতি সংস্থা ও ডাক্তার নাসিরউদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বিএনপি ক্ষমতায় এলে অসহায় ও দুঃখী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। জানান, তারেক রহমানের 31 দফার মধ্যে 26 নম্বর এজেন্ডায় স্বাস্থ্যসেবার কথা উল্লেখ আছে। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের এই যারা গরিব দুঃখী মানুষ, যারা অসহায়, যাদের চিকিৎসার অভাব মৃত্যুবরণ করে, তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় গেলে
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মিয়ানমারের সাথে করিডর বিষয়ে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে। পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে করিডর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। এ সময় প্রেস সচিব জানান, জাতিসংঘ যদি মানবিক করিডর করার চিন্তা ভাবনা করে তবে সরকার ইচ্ছুক, তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে দুই দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা বলেন। আগামী সেপ্টেম্বরেই সরকার তা চূড়ান্ত করবে বলেও জানান তিনি। ইউএন যখন একটা কাজ করে তখন যেই এইখানে রেলিভেন্ট যারা পার্টি, এখানে মায়ানমার গভর্নমেন্টের সাথেও কথা বলবে বা আমাদের সাথেও কথা বলবে, বলে তারপরে তো তার ডিসিশনটা আসা। ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচিউর। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে এবং আমরা মনে করি যে এইটা এখনও অনেক অনেক দূরের বিষয়। আর আমরা তো আমাদের বলেছি যে যখন ফাইনাল ডিসিশনের বিষয় আসবে তখন সবার সাথে কথা বলে এই ডিসিশনটা হবে। প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লেখকদের এই মিলন মেলায় হয় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া কবিতা পাঠ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আসমা বেগম, লেখক ও গবেষক ডক্টর ইয়াহিয়া মান্নান। সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিভা প্রকাশের প্রকাশক মঈন মুরসালিন। সম্মেলনে 5 জন লেখককে এনআরবি লাইফ প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার দেওয়া হয়। সারা দেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকরা এতে অংশ নেন ও কবিতা পাঠ করেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা বলেছেন, মাওলানা রইস হত্যাকাণ্ড পরিকল্পিত এবং পুলিশ তার নাগরিক অধিকার খর্ব করেছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নেতারা একথা বলেন। তরুণ আলেম ও ইমাম মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা পূর্ব সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা বলেন, গাজীপুরে ভিত্তিহীন অভিযোগে মবের শিকার হয়ে গুরুতর আহত হন মাওলানা রইসউদ্দিন। তাকে যদি পুলিশ যথাযথ চিকিৎসা দিত তাহলে হয়তো এই নির্মম মৃত্যু ঘটত না। নিজেদের দোষ আড়াল করতে পুলিশ খুনিদের পক্ষে মিথ্যা বয়ান হাজির করছে বলে অভিযোগ করেন নেতারা। হত্যাকাণ্ডের 6 দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। পরে একটি মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে কাকরাইল মসজিদের সামনে পুলিশ আটকে দেয়। গ্যাস সংকটে দিশেহারা রাজধানীর দক্ষিণ সিটের বেশ কিছু এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে যাত্রাবাড়ি, সায়দাবাদ, মানিকনগর আর ধলপুরের বিভিন্ন এলাকায়। রাতে সামান্য গ্যাস থাকলেও দিনে প্রায় গ্যাস শূন্য হয়ে যায় চুলা। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলে জানান এলাকাবাসী। এই অবস্থা চলতে থাকলে বিল বন্ধ সহ কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এলাকাবাসীর। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। অনেকবার চেষ্টা করার পরেও এই বাড়িতে এখন পর্যন্ত রান্নার এই চুলাটি জ্বালানো সম্ভব হয়নি। এখন বেলা ঠিক 12:30। গ্যাসের চুলা জ্বলেনি আর জ্বলবে বাকিভাবে। গ্যাসের কোনো চাপ নেই এখানে। রাজধানীর ধলপুর এলাকার 49 নং ওয়ার্ডের প্রতিটি ঘরের চিত্র একই। সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্তরা। গ্যাসের চাপ না থাকায় মাটির চুলায় লাকড়ির উপরই ভরসা এই এলাকার বেশিরভাগ পরিবারের। কোনো দিন এমন আছে আমরা না খাওয়া থাকি আর বেশি অংশ বাইরেতে খাবার কিনা খাইতে লাগে। মনে করেন গ্যাস আছে না, এই জন্য লাকড়ি দিয়ে রাঁধতে হয়, আমাদের কষ্ট হয়, প্রচুর কষ্ট। পোলা পাইলে রাঁধতে পারি না, রাইন্দা খাইতে 3টা কি 4টা বাচ্চা যায়। গ্যাস যদি না পাইতে গ্যাস থাকা তো দরকার নেই, আমরা লাকড়ি চুলায় রাইন্দা খান। গ্যাস বিড়ম্বনায় ঘরে নারীদের এমন হাহাকার, পরিবারের সব সদস্যই গ্যাস সংকটের ভুক্তভোগী। তাই এর প্রতিবাদ জানাতে শুক্রবার রাস্তায় নেমে এলেন এলাকার পুরুষেরা। তারা জানালেন, দীর্ঘদিনের এই সংকট দূর করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ নীরব। আমরা বহুবার গ্যাস কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি,
কিন্তু কোনোভাবেই আমাদের দাবি পূরণের লক্ষ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্যাসের বিল ঠিকই নিতেছে, কিন্তু গ্যাস নাই। তারপরেও যে কোনো সময় আইসাই এইটা হইলে আপনার দোষ, এইটা দোষ, একে তো গ্যাস পায় নাই, দ্বিতীয়তে সব দোষ দেখায় মানুষে এমন অত্যাচারিত করে, লাইন কাটে, ফলনা করে, দলনা করে। এখন মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে। এখন থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয় তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। আমরা গ্যাস সংকটের সমাধান চাই, দায়িত্বহীনতার অবসান চাই। একই বিড়ম্বনায় গ্যাস চালিত গাড়িগুলো, সিএনজি স্টেশনগুলোতেও চাপ না থাকায় বিপাকে গ্যাস চালিত গাড়িগুলো। গ্যাসের চাপ আপনার 200 থেকে 220 থাকার কথা, কিন্তু আমরা পাই হচ্ছে 160 বা 80 এরকম পাই। আর যখন গ্যাস না পাওয়া যায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে, কেউ গ্যাস পাওয়া যায় না। আমাদের 20 টাকা 30 টাকার গ্যাস ঢুকে, 100 টাকার গ্যাস ঢুকে, এই টাকাতে তো আর গাড়ি চালানো যায় না। শিগগিরই গ্যাস সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির বাসিন্দারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। 23 ও 24 মে রাজশাহী ও রংপুর বিভাগীয় বিএনপির কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সেমিনার সফল করতে প্রস্তুতি সভা হয়েছে বগুড়ায়। বিকালে একটি কনভেনশন সেন্টারে সভায় বক্তব্য রাখেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকাত এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুরু। বাগেরহাট পৌরসভার রাস্তাঘাট বৃষ্টির আগে দ্রুত সংস্কার এবং পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভির অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বিকালে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বিগত সরকারের সময় বাগেরহাটের কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, রাস্তার সংস্কারের নামে হলিলুট হয়েছে। পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও সহকারী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভি লাখ লাখ টাকা লুট করেছেন। মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভি এখনও পৌরসভায় বহাল তবিয়াতে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল সহ অন্যরা। বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা জাতির গৌরবের প্রতীক। প্রাণ দিয়ে তারা দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে। বিকালে সাভারে লালটেক গ্রামে আনন্দধারা মোকসেদ আলী মুন্সি মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে, মন্তব্য তারেক রহমানের। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়, এনসিপি সমাবেশে হুঁশিয়ারি। সরকার কোনো পদক্ষেপ না নেয় নাহিদের ক্ষোভ। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। 2 কৃষককে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় 2 জনকে ছেড়ে দিয়েছে বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।